আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেল। এ কি জয়েন করেছেন? মালিহা কি জয়েন করছে? করেন? এখনো আসে নাই, সাউন্ড আসে নাই। আচ্ছা, তো তাইলে দেখো, যদি আমরা একটু খেয়াল করি। আচ্ছা, মালিহা কি আছো? মালিহা, মালিহা কি আমাকে শুনতে পায়? আচ্ছা, কথা বলো না। আচ্ছা, তো তাহলে দেখো, আমরা জানি আমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে? আমাদের পেপার 1-এ চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন। এক কথাই মনে হচ্ছে, কিন্তু এক কথাই বলতেছি, এটাও ঠিক, কিন্তু আমি ফরম্যাটটা নিয়ে একটু কথা বলবো। পেপার 2-তে সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এটাকে শূন্যস্থান মানে ক্লোজ প্যাসেজ বলা হয়, শূন্যস্থান পূরণ বলতে পারে, এমসিকিউ, আর প্রশ্ন উত্তর ও শব্দার্থ। এই হচ্ছে আমাদের কন্টেন্ট। দেখো, এত কম কন্টেন্ট আমার মনে হয় না আর কোনো সাবজেক্টে আছে। এত কম জিনিস কিন্তু আর কোনো সাবজেক্টে নাই। আমাদের অসুবিধাটা হচ্ছে আমাদের কোনো বই নাই। আমাদের গভর্নমেন্ট থেকে কোনো, মানে গভর্নমেন্ট বলি কেন, সরি, মানে আমাদের থেকে, ক্যামব্রিজ থেকে কোনো দেওয়া হয় না, বই দেওয়া হয় না। তো এইটাই অসুবিধাটা আমরা ফেস করি, কিন্তু আমাদের কাছে অনেকগুলো পাস্ট পেপার আছে। তাহলে বেসিক্যালি আমি প্রিপারেশনটা কিভাবে নিব? সবাইকে বলতেছি, আমি তো আমার মতো করে যাব। মে জুন 2008 আমরা শুরু করব, মে জুন 2008 শেষ করব, তারপর মে জুন 2009 করব, 2009, 10, 11, 12, এর মাঝখানে কিছু কিছু মক হবে, মক টক দিব। এভাবে করে করে আমরা ডিসেম্বরের ভিতরে সব কোশ্চেন পেপার শেষ করে ফেলবো, এবং তারপর জানুয়ারি থেকে ফাইনাল মক দেওয়া শুরু হবে। তো ওরকম প্ল্যানিংটা আছে। তো এই যে যাব, এর ভিতরে তোমাদেরও একটা কাজ আছে, সেই কাজটা তোমরা এখন থেকেই শুরু করতে পারো। সেটা হচ্ছে যে ফার্স্ট পেপার যদি কারো কাছে বইটা থাকে, কেনা থাকে, না কিনলেও হবে, আমার কাছে পড়লে আর কেনার দরকার নেই। কিন্তু যদি কেউ পুরাতন কারো, আগের বছরের কারো কাছ থেকে নিয়ে নিতে পারো বইগুলো কিংবা কোনো কিছু, তো তারা কিন্তু এই যে সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এই কয়টা জিনিস পড়ে ফেলতে পারো। এখনই সবগুলো পড়ে ফেলতে পারো। আমি সূত্রগুলো বলবো, সূত্রগুলো নিয়ে ডিসকাশন করব। একই সন্ধি নিয়ে অনেকগুলো ক্লাস হবে। তো তখন সেই সন্ধিগুলো কিন্তু তুমি সূত্রগুলো দেখতে পারবা। কিন্তু তার আগে যদি তুমি ফার্স্ট পেপারে সবগুলো করে ফেলো, তুমি কিন্তু আগায় গেলা। তো এই সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, ক্যামব্রিজ ও লেভেল বাংলার জন্য এই তিনটা জিনিসই আমরা মোটামুটি পড়ে যেতে পারি, মানে প্রিপারেশন নিয়ে যেতে পারি। আর বাকি জিনিসগুলোর জন্য পড়ে যাওয়ার তেমন কিছু নাই, জাস্ট ফরম্যাট গুলো শিখে যাওয়া। তো এই সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এখনো এমন অনেক মানুষ আছেন যারা মে জুন 2004 থেকে 2007 পর্যন্ত যেগুলো আছে সবগুলো পড়েন নাই, কিন্তু কথা ছিল সবগুলো পড়ে ফেলা। তো সবগুলো যদি পড়ে ফেলছে, যে 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 অনেকবার প্র্যাকটিস করছে, আমি নোট বানিয়ে দিয়েছি, খাতায় লিখিয়েছি, এই যে এতবার করালাম, যে এগুলো সব মেমোরাইজ করে ফেলছে, সে কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে, সে কিন্তু এই ইয়ারে সবগুলো পারে। এই ইয়ার থেকে কিন্তু কিছু জিনিস রিপিট হলেও হতে পারে। তো সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর তোমার একটা ক্যাটাগরি, যেটা মুখস্থ ক্যাটাগরি। সেই মুখস্থ ক্যাটাগরিতে তুমি এটা পড়ে ফেললাম। এইবার দেখো, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, ক্লোজ প্যাসেজ। ক্লোজ প্যাসেজ কি করবা? ক্লোজ প্যাসেজের কি কোনো রুলস আছে? যদি বলো যে স্যার আপনি আমাকে 10টা নিয়ম বলেন, যে এই 10টা নিয়ম, এই 10টা রুলস পড়লে আমি ক্লোজ প্যাসেজ পারবো, সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। সেটা আমার পক্ষে পসিবল না বলা। আমার পক্ষে কেন, কারো পক্ষে পসিবল না। কারণ শূন্যস্থান পূরণ কোথা থেকে আসবে আমরা জানি না, কোন টপিকে লেখা থাকবে আমরা জানি না। আমরা তাহলে কিভাবে বুঝবো যে কোন ওয়ার্ড কোথায় বসবে, আর কত ওয়ার্ড মিনিং আমরা শিখবো? এটা কি পসিবল শেখা? পসিবল না। তাইলে প্র্যাকটিসটা কিভাবে করব? তাহলে প্র্যাকটিসটা করার ওই একই সেম জিনিস, পাঁচ পেপারের সবগুলো শূন্যস্থান পূরণ যখন করা হবে তখন খুব মন দিয়ে করতে হবে। যে ধরো 2008 আমরা যখন করবো, এই যে মঙ্গলবার তো আমরা করব, তো এই 2008-এ যখন শূন্যস্থান পূরণটা করলাম, একদম ভালো করে টপিকটা পড়ে ফেললাম। ওয়ার্ড মিনিং নতুন কিছু শিখলে সেই ওয়ার্ড মিনিংটা আমি নোট করে রাখলাম, ওখানেই আমি লিখে রাখি। আমি তো পরে আবার রিভাইজ করব, তখন তো আমি দেখতে পারবো। তো ওইখানেই আমি কলম দিয়ে লিখে রাখি, পেন্সিল দিয়ে লিখে রাখি যে এই ওয়ার্ডটার মানে কি, এই কন্টেন্টটা কি জিনিস ছিল। ক্লাসে পড়ায় দিচ্ছি, তুমি করতেছো, তখন তুমি ওইটা সলভ করে রাখো। এইভাবে করে সবগুলো ইয়ারের শূন্যস্থান পূরণ করা থাকলে
তারপরে আমি আবার তোমাদেরকে বলবো যে কোন টাইপের গুলো পড়লে 25-এ হয়তো বা ওই টাইপের মতো আসতে পারে, সেইভাবে পড়ে সেই টাইপ গুলো তুমি আবার একটু রিভাইজ করলাম। আমিও মক যখন নিব, ফুল মক নিব, তখন তো আর আমি এই শূন্যস্থান পূরণ গুলো দিব না, আমি বানিয়ে নতুন শূন্যস্থান পূরণ দিব, কিংবা প্র্যাকটিস করার সময় আমি কিছু দিব। তো সেই কয়টা মিলিয়ে কিন্তু শূন্যস্থান পূরণের কাজ হয়ে গেল। ঠিক একইভাবে এমসিকিউ, প্রশ্ন উত্তরে আমাদের ফরম্যাট শিখতে হবে, যে প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হয়। তাহলে এইটা আমাদের শেখার একটা জায়গা আছে, মানে ফরম্যাট শেখার জায়গাতে আছে। প্রশ্ন উত্তর, ওয়ার্ড মিনিং কিচ্ছু করার নাই। ওয়ার্ড মিনিং আমরা পাঁচ পেপারের যতগুলো আছে ততগুলো পড়লাম, যখন যেখানে যে ওয়ার্ড মিনিং পাচ্ছি সেই ওয়ার্ড মিনিংটা শিখে রাখলাম। এইভাবে আমরা ওয়ার্ড মিনিংটা শিখে ফেললাম। তো তাইলে দেখো, পেপার টু এর দিকে যদি দেখো, ধরলাম যে তোমাদের কালকে মক বা এই ও লেভেল বাংলা পরীক্ষা, তোমরা যদি এগুলো পড়া থাকে, এই যে এই কয়টা তিনটা বোল্ড করা তিনটা টপিক যদি তোমার পড়া থাকে, তুমি কিন্তু পরীক্ষা দিতে চলে যেতে পারবা। কারণ শূন্যস্থান এমসিকিউ প্রশ্ন উত্তরের জন্য তেমন কোনো প্রিপারেশন নাই, মানে তেমন কোনো কিছু আইডিয়া নাই। প্রশ্ন উত্তরের ফরম্যাটটা যদি এখন শিখে ফেলতে পারো, তাই তো তুমি প্রশ্ন উত্তরটা লিখতেও শিখে গেলাম। তাহলে তোমাকে এই জায়গাটুকু শিখতে হবে। আসি পেপার ওয়ানে। পেপার ওয়ানে একটা চিঠি কিংবা রিপোর্ট একটা কিছু লিখতে হবে, রচনা একটা লিখতে হবে। এইখানে আমাদের নাম্বার একটা ঝামেলা লেগে যায়। এইটা আমরা পারি না, কারণ এখানে একটু বেশি ডিটেল লিখতে হয়, বেশি নাম্বার এখান থেকে তোলা কষ্ট হয়ে যায়। তো এগুলো আমাদের পড়তে হবে, মানে যদি লেখার রুলস আমরা ভাবি, তাহলে আমাদের এই কয়টা টপিক পড়তে হবে। তাহলে আসো দেখো, আজকে আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যাতে তোমরা এটা মনে রাখো এবং এভাবে প্র্যাকটিস করো, তাহলে সেই সেই ক্ষেত্রে আমাদের টপিক গুলো হচ্ছে যে নিয়ম শিখতে হবে। যে যে টপিকের নিয়ম শিখতে হবে, সেগুলো হচ্ছে হলো গিয়ে চিঠি শিখতে হবে, চিঠি কিভাবে লেখে, চিঠি। 2 নম্বর প্রতিবেদন, সরি, 3 নম্বর ভাষণ, 4 নম্বর কথোপকথন, 5 নম্বর রচনা, এবং 6 নম্বর প্রশ্ন উত্তর। এখানে কিন্তু 90 নাম্বার, এবং হচ্ছে প্রশ্ন উত্তরে হচ্ছে 36 নাম্বার। তাহলে 90 আর 36, 126। 200-এর 126ই কিন্তু এইখানে, যেখানে রুলস রেগুলেশন শেখার ব্যাপারটা আছে। ঠিক আছে? তো তাইলে চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন, রচনা আর প্রশ্ন উত্তর, এই জিনিসগুলোতে আমাদের ভেজাল হয়। এই জিনিসগুলো আমাদের আসলে শেখার আছে, মানে শেখার বলতে যে কিভাবে লিখবো, কিভাবে প্র্যাকটিস করে করে আমি কিভাবে ডেভেলপ করতে পারি, সেই জায়গাতে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। তো তাহলে আসো, যেহেতু বারবার চিঠি নিয়েই আমরা কথা বলি সব সময়, অনেকবার বলা হয়েছে আমরা চিঠি লিখতেও পারি, আমি চিঠি থেকে শুরু না করলাম, আমি প্রশ্ন উত্তর থেকে শুরু করি, যে একটা প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয়। তো সেইটা যদি আমরা একটু দেখি, প্রশ্ন উত্তর পেপার টু তে আছে প্রশ্ন উত্তর। একটু যদি পড়ো, ওখানে যে জিনিসটা লেখা থাকে, ওখানে লেখা থাকে ও ই কম্প্রেহেনশন, এইটা হচ্ছে টপিক, এটা হচ্ছে কন্টেন্টের নাম। ও ই কম্প্রেহেনশন, ঠিক আছে? তো ও ই মানে কি, কেউ কি বলতে পারবেন? ও ই মানে কারোর আইডিয়া আছে? হ্যালো, কারো কি আইডিয়া হতে পারে ও ই মানে কি হতে পারে? Sir, open-ended. এই যে জেরিন বলে দিল, ওপেন এন্ডেড মানে কি? হ্যাঁ, জেরিন। Sir, exact definition টা মাথায় আসছে না। Sorry. আচ্ছা, যাই হোক, তুমি বুঝো ব্যাপারটা, তাই তো? জি। হ্যাঁ। আর কেউ কিছু বলেন একটু? রাবিয়া, রাবিয়া কেন বলে না কথাবার্তা, আমি বুঝি না তো, মোবাইল টিপতেছে বসে বসে। কি? ওপেন এন্ডেড মানে স্যার কি? আপনি খালি কি ওপেন ওপেন এন্ডেড মানে এন্ডেড কি? কি আবার? স্যার আপনি কি আজকে মনে করেন আজকে আমি সব পারি? তুমি তো ইংলিশ ভালো পারো আমি যতটুকু জানি। না, আমি ইংলিশ ভালো পারি না। আচ্ছা, তাসিন আব্দুল্লাহ বলতে পারবেন, কিংবা সুমেরা আজিম বলতে পারবেন? স্যার আমি কিচ্ছু পারি না। আচ্ছা, কি থাক, আর বলতেছেন? বলতে হবে না। কি বললেন ওপেন স্যার? এন্ডেড মানে কি? ওপেন এন্ডেড মানে কি? বড় গল্প কিছু একটা।
বড় গল্প কিছু একটা। আচ্ছা, আর সুমেরা, সুমেরা ওই একটু কিছু বল। ওই যে হ্যাঁ বলো। ওপেন আমার মানে হলো মানে এই যে মানে আমি আমাদের মতো নিজে বানায় লাইক এটা লিখবো, লাইক থট প্রভোকিং। আচ্ছা, হ্যাঁ জি, অনেকটা ঠিক বলছেন সুমেরা আজিম, হ্যাঁ ঠিক আছে, অনেকটা ঠিক আছে। সুমেরা কথা বলো না কেন? হ্যাঁ সরি সরি, যে ওরা কথা বলছিল। ওপেন এন্ডেড মানে ওই যে নিজের শব্দ নিয়ে ক্রিয়েটিভ একটা উত্তর বানানো, আচ্ছা, না? ঠিক আছে। হ্যাঁ ঠিক, ওদের মতো ঠিকই বলছেন আপনারা। দেখেন, কোশ্চেন অ্যান্সার যখন থাকে একটা, যে কোনো একটা কোশ্চেন থাকলো, সেটার অ্যান্সারটা তো আমি দিব, তাই না? কোশ্চেন অ্যান্সার। তো এই কোশ্চেনটা দুইটা টাইপের আছে, একটা হচ্ছে সিই এবং একটা হচ্ছে ওই। এই সিই মানে হচ্ছে ক্লোজ এন্ডেড, অ্যান্ড ওই মানে হচ্ছে ওপেন এন্ডেড। এই ক্লোজ এন্ডেড অ্যান্ড ওপেন এন্ডেড এই দুই টাইপের কোশ্চেন হয়। সেটা কি, কোনো কোশ্চেন যখন জিজ্ঞেস করা হলো যেখানের উত্তরটা ফিক্সড, তখন সেটা ক্লোজ এন্ডেড হয়ে যাচ্ছে। আর যেটার উত্তরটা হচ্ছে ওপেন, তুমি যে কোনো কিছু বলতে পারবা সেই প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে ওপেন এন্ডেড। যেমন ধরো যদি বলা হয় তুমি কি ভাত খাবে, তাহলে তুমি বললা যে ইয়েস অর নো, তাহলে তোমার দুইটা অপশন এখানে ফিক্সড করা আছে, ইয়েস অথবা নো। মাঝখানে কিন্তু বলতে পারবে না কিছু, ঠিক আছে? কিন্তু যদি বলা হয় তুমি কি খাবে, তখন কিন্তু তুমি যে কোনো খাবারের নাম বলতে পারো, ঠিক আছে? ওপেন এন্ডেড। বলা হলো বাংলাদেশের রাজধানী কোনটা, বাংলাদেশের দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ, কোশ্চেন। তো অবশ্যই তোমাকে ঢাকা বলতে হবে, তুমি অন্য কোনো জায়গা বলতে পারবে না। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কোন শহর তোমার খুব ভাল লাগে, কিংবা কোথায় বেড়াতে যেতে ভাল লাগে তোমার বাংলাদেশের, তখন তুমি কিন্তু ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল যে কোনো জায়গা বলতে পারছো। তার মানে ওপেন এন্ডেড। আমাদের এই কম্প্রিহেনশনটা হচ্ছে ওপেন এন্ডেড কম্প্রিহেনশন। যে প্যাসেজটা আমরা পড়বো, সে প্যাসেজ পড়ে উত্তরটা আমার কাছে ওপেন এন্ডেড, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, কিছুটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। ওপেন এন্ডেড বলা আছে, কিন্তু তাই বলে কি তুমি বানায় লিখতে পারবা? যদি বলা হয় ইন্টারনেটের ইউজ নিয়ে একটা প্যাসেজ আমি দিলাম, এখন তোমার প্যাসেজের মধ্যে ইন্টারনেটের ইউজের যে কথাগুলো বলা নাই সেগুলো তুমি লিখে দিলা, তাহলে কি নাম্বার দিবে? দিবেন? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একই জায়গায় একটু কন্ট্রাডিক্টরি তারা কাজ করতেছে। কন্ট্রাডিক্টরি না আসলে, ওপেন এন্ডেড বলতে এখানে বোঝানো হচ্ছে তুমি এই প্যাসেজটা পড়বা, এই প্যাসেজটা পড়ে তুমি যা বুঝবা সেইটার উপর বেস করে তুমি উত্তর লিখবা তোমার মতো করে। তোমাকে এখানে কোনো ফোর্স করা হচ্ছে না যে তুমি ঠিক ওই লাইনটাই লিখতে হবে, তুমি তোমার মতো লিখবা, কিন্তু ইনফরমেশনটা তোমার ওই প্যাসেজ থেকেই নিতে হবে। তোমার যদি অনেক নলেজ থাকে, তুমি এই টপিকটা সম্পর্কে অনেক জানো, অনেক পড়ে আসছো, সেটা তুমি এখানে লিখতে পারবে না, তোমাকে নাম্বারটা দেওয়া হবে না। তোমাকে ঠিক ওই প্যাসেজের ভিতর যা আছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে উত্তরটাকে তোমার মতো করে সাজাতে হবে। তোমাকে ওপেন করে দিল যে তুমি সেন্টেন্সটা তোমার মতো ক্রিয়েট করবা। তাহলে আমরা এখানে 6টা কোশ্চেন পাবো, 6 কোশ্চেন, ঠিক আছে? 6টি প্রশ্ন, 6টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে 6। তার মানে 6 × 6 36, 36 নাম্বার এখানে আমরা পাচ্ছি। কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো, প্রতিটি প্রশ্নের 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 জন্য নম্বর হচ্ছে আসলে 4, এবং ভাষা ব্যবহার 2। 6 নম্বরের প্রশ্নের আসলে 4 নম্বর হচ্ছে প্রশ্নের উত্তরের জন্য, আর 2 নম্বর হচ্ছে ভাষা ব্যবহারের জন্য। এই ল্যাঙ্গুয়েজ ইউজেস, ভাষা ব্যবহার, এই জিনিসটা কি জিনিস? তোমরা প্রায় জিজ্ঞেস করো, স্যার স্পেলিং মিস্টেকে কত নাম্বার কাটবেন, এই প্রশ্নটা কিন্তু সবাই করে। এইটা কিন্তু আসলে এইভাবে ক্যামব্রিজ বলে দেয় নাই যে 4টা বানান যদি ভুল করো তাহলে 1 নাম্বার কাটা, 8টা বানান ভুল হলে 2 নাম্বার কাটা, এইভাবে কিন্তু ক্যামব্রিজ বলে দেয় নাই। ক্যামব্রিজ কি বলে দিছে, যে ফ্রিকোয়েন্সি কেমন, তোমার ভুল করার ফ্রিকোয়েন্সি কেমন। আমি তোমার লেখা পড়তেছি, তুমি একটা চিঠি লিখলা, কিংবা একটা ধরো প্রশ্নের উত্তরই লিখলা, 4টা লাইন লিখছো, প্রত্যেকটা লাইনে 2টা করে তুমি বানান ভুল করছো, মানে ফ্রিকোয়েন্সি তোমার প্রতি লাইনেই তোমার দুইটা করে ভুল থাকে। তো এই ফ্রিকোয়েন্সি অবশ্যই খারাপ, তখন তোমার এখান থেকে নাম্বারটা কাটা যাবে। কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি না, যে একটা সেন্টেন্সে একটা বানান ভুল, আবার পরে 2টা সেন্টেন্স ঠিক লিখছো, শেষে যে আর একটা বানান ভুল করছো,
তখন সেটা কনসিডার করবে, ওকে ঠিক আছে একটা দুইটা বানান ভুল হতেই পারে, তখন কিন্তু ফুল মার্কসটাই দিয়ে দিবে। কিন্তু বেশি বেশি ভুল হলে ফুল মার্কস কখনোই দিবে না। তারপর এই ভাষা ব্যবহারের সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি সেন্টেন্স কিভাবে বানাচ্ছ। আমরা অনেকেই সেন্টেন্স বানাতে ভুল করি। এই জায়গাগুলো নিয়ে আমি কাজ করব, একটু সময় দাও আমাকে, আমি কাজগুলো শুরু করে দেবো। আমি একটু গুছিয়ে নিই সবগুলো ব্যাচ। সবগুলো ব্যাচ গোছানো হওয়ার পর আমি অ্যাডমিশনটা অফ করে দিব, আর নিব না। যতখানি যে অফ করে দিব সেইখান থেকে একদম ধরে ধরে শিখাই দিব যে কিভাবে করে সেন্টেন্সের ভুলগুলো বের করতে হয়, এবং সেই সেন্টেন্সের ভুলগুলো করা যাবে না। তাহলে সেন্টেন্সের ব্যবহারটার উপরও নাম্বারটা আছে। তাহলে সেন্টেন্স ব্যবহার, স্পেলিং এবং ওভারঅল তোমার উত্তরটা কেমন হয়েছে এর জন্য 2 নাম্বার দিচ্ছে। তার মানে এখানে 2-এর ভিতরে তুমি ধরে রাখো যে তুমি 2-এর মধ্যে আমার কাছে কিছুই পাবা না, আমি সাধারণত দেই না নাম্বার, ঠিক আছে। 2 আমার কাছে শূন্য পাবা। তুমি 4টা প্রশ্নের উত্তর লিখতে পারো, আমি তোমাকে 4 দিব। এটাই চলতেছে, মানে আগের ব্যাচগুলোতে আমি এটাই করতাম। বাট তোমাদের সাথে আমি 1 নাম্বার দিব, ভাষা ব্যবহারে আমি 1 নাম্বার দিব। এটা কেন করি? এখনই যদি আমি তোমাকে 6 দিই, 5 দিই, তখন তুমি বলবো আরে বাংলা সব পারি, এটা কোনো ব্যাপার নাকি। কিন্তু আমি যেটা দিচ্ছি সেইটাই যে পরীক্ষায় আসবে তা তো না, পরীক্ষায় তো তোমার কোয়ালিটি ডেভেলপ করতে হবে। সেই ডেভেলপ করার জন্য প্র্যাকটিসটা বাড়াতে হবে এবং নাম্বারটা একটু কম পেতে হবে, স্বাভাবিক। তো তাহলে এই 4 নাম্বার এবং 2 নাম্বার। এইবার দেখো কতটুকু লিখবো, এটা নিয়ে একটা চিন্তা যে আমি কতটুকু লিখবো। আমি এইটার কোশ্চেনটা দেখাই, মানে 2008-এর, যেটা আমি প্রিন্ট করে রেডি করে রাখছি তোমাদের জন্য, আজকেই দিতাম, হলো না। এই যে 2008-এর সবকিছু এখানে আছে, এটা আমরা করব। এই যে ধরো একটা প্রশ্ন, এখানে একটু বড় করে দেখা যাচ্ছে, প্রিন্টে আরো ছোট করে আসে। এই যে লাইনটুকু 36-এর জন্য এতটুকু লাইন আছে। এই খাতাটা একটু ছোট A4 তো, আর ক্যামব্রিজের খাতাটা সম্ভবত লিগাল সাইজে থাকে, এটার থেকে একটু বড় থাকে। তো এখানে জায়গাটা একটু বেশি থাকে। তো এইটুকুর ভিতরেই কিন্তু আসলে উত্তরটা বসিয়ে দেওয়া পসিবল। এইটার মধ্যে বসিয়ে দেওয়া পসিবল, কারণ এটা আসলে 4 নাম্বারের কোশ্চেন। ভাবতে হবে 4 নাম্বারের কোশ্চেন আর 6 নাম্বারের কোশ্চেন কিন্তু এক না। বিশেষ করে যারা কমার্সে পড়ো তারা জানো কমার্সের প্রশ্ন উত্তর লেখা লাগে। তো 4 নাম্বার এবং 6 নাম্বারের মধ্যে অনেক ডিফারেন্স। আসলে আমি 4 নাম্বারের প্রশ্ন উত্তর দিচ্ছি। তো 4 নাম্বারের উত্তরটা আমরা দিব। আরেকটা জিনিস আমি তোমাদের বলতাম ভুলে গেছিলাম, এই যে এই ডট ডট গুলো আছে, অনেকে আছে কি ডট ডটের উপর দিয়ে লেখে। আসলে কিন্তু ডট ডটের নিচ দিয়ে লিখলে লেখাটা সুন্দর হয়, কারণ তাহলে তুমি ওই মাত্রাটা দিতে পারো। এটা একটু খেয়াল করবা, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে, অনেকে অনেক কথা বলে। কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে আমরা ডট ডটটাকে উপরের দিকে রাখি, মানে সরেও লিখবো। এই যে প্রত্যেকটা লাইনে দেখো একটু খেয়াল করলে, প্রত্যেকটা লাইনে কিন্তু অটোমেটিক একটা অদৃশ্য ডট ডট হয়ে যাচ্ছে। এই অনুচ্ছেদ অনুযায়ী মুরালির ব্যক্তিত্ব, দেখো অদৃশ্য একটা দাগ হয়ে যাচ্ছে। তো তাহলে আমি যদি এখান থেকে লেখাটা শুরু করতাম, মানে নিচ থেকে, তাহলে কিন্তু আমার লেখাটা অটোমেটিক একটা লাইন হিসেবে মার্জিন হয়ে যেত। তো তখন আমি একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন এবং 5টা লাইন, এর নিচের লাইনটা 5টা, 6টা, 6টা লাইন কিন্তু আমি ইজিলি ইউজ করতে পারতেছি। তো 6টা লাইনের 6 মার্কের জন্য 6টা লাইন এনাফ, মানে 4 নাম্বারের জন্য। তো ওইটাও একটু দেখবা। তো ওইটাও একটু দেখবা, ওই জিনিসটা দেখে তোমাকে প্রশ্নের উত্তরটা, আরে সরি, প্রশ্নের উত্তরটা লেখার সময় তোমাকে কি করতে হবে, প্যাসেজটা পড়ে যে পয়েন্টগুলো তুমি বের করতেছো সেই পয়েন্টগুলোকে সাজাতে হবে, সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার জন্য আমরা কি করি, লিঙ্কিং ওয়ার্ড কিছু ইউজ করি। যেমন ধরো এছাড়া, তাছাড়া, এগুলো কি ওয়ার্ড, এগুলো আমি ডিটেল তোমাদেরকে বলবো। এছাড়া, তাছাড়া, প্রথমত, দ্বিতীয়ত, এগুলো কিন্তু তোমরা লেখো, বানান ভুল হয়, এটা বানানগুলো খেয়াল করতে হবে। তৃতীয়ত লেখো, সব শেষে লেখো, এই আরো কি কি জানি লেখো। এগুলো কিন্তু আমরা এবং লিখতে পারি, কিন্তু লিখতে পারি। এবং কিন্তু কিন্তু অনেক স্কুলের টিচাররা পছন্দ করে না এবং কিন্তু লেখা, কিন্তু এবং কিন্তু দিয়েও আমরা 2টা পয়েন্ট লিখতে পারি। তো এছাড়া তাছাড়া প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সবশেষে এবং কিন্তু পরিশেষে, এরকম যে লিঙ্কার আছে, মানে কনজাংশন গুলো আছে, এই কনজাংশন গুলো দিয়ে সেন্টেন্সটাকে লিঙ্ক করতে হবে। প্রথমত 4টা পয়েন্টকে আমাকে ফাইন্ড আউট করতে হবে,
ফাইন্ড আউট করার পর এই ওয়ার্ড গুলো ব্যবহার করে পুরো কথাটাকে একটা সুন্দর প্যারাগ্রাফ করে তুলতে হবে, ছোট্ট একটা প্যারাগ্রাফ করে তুলতে হবে, যেটা ধরো 30-40 ওয়ার্ডের ভিতরে। এই 30-40 ওয়ার্ডের ভিতরে পুরো 4টা পয়েন্টকে কভার করে উত্তরটাকে দাঁড় করাতে হবে। তো আমরা সবসময় যে কাজটা করব, আমরা কখনোই পুরো প্যাসেজটা পড়বো না। পুরো প্যাসেজ পড়লে আমাদের কোনোদিনই পরীক্ষা শেষ হবে না। আমরা যেটা করব, 36-এর উত্তরটা 36 প্রথম প্যারাতে থাকবে, সেই প্রথম প্যারাতেই থেকে নিব। এই যে ক্রিকেটার মুরালি থরন, তো মুরালি থরন নামে একজন ক্রিকেটার ছিলেন শ্রীলঙ্কার, তাকে নিয়ে একটা প্যাসেজ লেখা। এই প্যাসেজটা যখন আমরা পড়বো, এখানে দেখো একটা, দুইটা, তিনটা, 4টা প্যারাগ্রাফ দেওয়া আছে, মাত্র 4টা প্যারাগ্রাফ দেওয়া আছে। আমরা জানি 6টা প্যাসেজ, 6টা প্রশ্ন লিখতে হবে। তো এখানে আমরা সিকোয়েন্সটা পাবো, কিন্তু প্যারা হিসেবে পাচ্ছি না। আমাদের 2025-এ অবশ্যই প্যারা হিসেবে পাবো, আমাদের 6টা প্যারা থাকবেই। 6টা না থাকলেও 5টা 6টার মতো প্যারা থাকবে, এত বড় বড় মানে এত অল্প কয়টা প্যারা দেওয়া থাকবে না। তো তাহলে সেই প্যারা অনুযায়ী আমরা এই লেখাগুলোকে সাজিয়ে নি, মানে উত্তরগুলো খুঁজবো। পেন্সিল দিয়ে আগে পয়েন্ট আউট করবো যে এখানে 4টা পয়েন্ট চাওয়া হয়েছে, 4টা পয়েন্ট কি কি হতে পারে, মার্ক করবো। মার্ক করার পর আমাকে চিন্তা করতে হবে যে এটাকে আমি কিভাবে সাজায় লিখবো। সবসময় মনে রাখতে হবে, যখনই বলা হয় প্যাসেজ থেকে লেখা যাবে না, তখনই আমরা চিন্তা করি তাহলে ওয়ার্ড মিনিং তো চেঞ্জ করতে হবে। ওয়ার্ড মিনিং মানে যে অন্যতম বলা আছে, অন্যতম ক্রিকেট টিম হিসেবে শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম ক্রিকেট টিম, তাহলে আমাকে অন্যতম না লিখে অন্য কিছু লিখতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না, অন্যতম শব্দটা লিখলে তোমার নাম্বার কাটা যাবে না। তুমি যেটা করতে পারবা না, পুরো লাইনটা কপি করতে পারবো না। তার এই সাফল্য শ্রীলঙ্কাকে বিশ্বের অন্যতম ক্রিকেট টিম হিসেবে প্রতিষ্ঠিত করতে মুরালি ধরনের ভূমিকা সাক্ষ্য বহন করে, এই যে পুরো লাইন, এই পুরো লাইনটা তুমি লিখতে পারবা না, কিন্তু এই লাইনের ওয়ার্ড গুলো তুমি ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি ওয়ার্ড এখান থেকে নিতেই পারবা। আর সব শব্দের কি ওয়ার্ড চেঞ্জ করা যায়? সব শব্দের তো ওয়ার্ড চেঞ্জও করা যায় না। তো ওখানে আমাদের দেখতে হবে আমি যেন লাইনটা হুবহু কপি পেস্ট না করি। এটা আমাদের বেসিক টার্গেট থাকবে। হুবহু কপি পেস্ট করলেই নাম্বার 50% কেটে দিবে, মানে 6-এর অর্ধেক 3 হয়ে যাচ্ছে। 3 হওয়ার পরে সেখানে যদি ভুল থাকে, স্পেলিং মিস্টেক থাকে, ইনফরমেশন ল্যাকিং থাকে, তাহলে তো 1-2 পাবো। 6-এর ভিতরে 1-2 করে এক একটা কোশ্চেন পেপারে কোশ্চেনে পেলে তখন তো আর সেটা আমাদের কোনো ভালো রেজাল্টের মানে রেজাল্টের কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবে না। তো সেই কথা ভেবে আমরা কখনোই পুরো কপি পেস্ট মারবো না, কিন্তু আমরা মনে রাখবো যে শব্দ আমাকে চেঞ্জ করতে হবে না, আমাকে জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আপনারা কি কিছু বুঝতেছেন না? সবাই ঘুমায় যাচ্ছেন না ক্লাস করতেছেন? কি বুঝতেছি না। আছেন? মালিহা কি আছেন? ও মালিয়ার তো মাইকে সমস্যা। মায়েরা খান যারা আছেন, মায়েরা মোবাইল টিপতেছে। উফ, দিনে যে কি জি করব। স্যার। এতক্ষণে জি স্যার, একটা কথাও শোনা নাই আমার, কিছু বলেও না, শুনে নাই, আসলেই শুনে নাই। এই সুমাইরা শুনতেছো? সেজান শুনতেছো? হ্যাঁ স্যার। জি স্যার। আদিব শুনতেছে? ও ইয়েস। আচ্ছা, তো তাহলে আমরা এই সব ক্রাইসিস নিয়ে থাকবো না যে ওয়ার্ড মিনিং তো চেঞ্জ করতে হবে, প্যাসেজে বলা আছে অন্যতম, আমাকে লিখতে হবে অনন্য। না, অন্যতমকে অনন্য লিখতে হবে না, কিন্তু লাইনটাকে কপি মারা যাবে না, লাইনটাকে পুরোপুরি হুবহু বসায় দেওয়া যাবে না। যদি স্কলাস্টিকের বাচ্চারা যদি এই কাজ করে, তাহলে তাদের কিন্তু শূন্য পাবে, ডাইরেক্ট নিজটা কিন্তু রাগ করে শূন্য দিয়ে দিবে। তো এটা করাই যাবে না, লাইন কপি করা যাবে না, কিন্তু ওয়ার্ড গুলোকে আমরা সাফল করতে পারবো এবং সেন্টেন্সটা আমার মতো করে আমি বানানোর চেষ্টা করব, ওয়ার্ড গুলো সেম রেখে। এবং 4টা পয়েন্ট আগে বের করে তারপর আমি উত্তরটাকে সাজাবো। এভাবে করে 6টা প্রশ্নের উত্তর আমরা লিখে ফেলবো, এবং আমাদের উচিত হবে এটা প্র্যাকটিস করা, যে আমি কি পারতেছি কিনা লিখতে, আমার কতক্ষণ সময় লাগতেছে, এগুলো করে ফেলা। আমি বলবো কোন চ্যাপ্টার গুলো, যেমন এই যে ধরো ক্রিকেটার মুলারি ধরন, এটা আমি করাবো তোমার ক্লাসে, তা আমি করায় দিব। এবং এটা হচ্ছে হলো গিয়া সব প্রশ্ন উত্তর আমাকে লিখে দেখাতে হবে না। কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা আমি করাবো না, এবং আমি বলবো তোমরা বাসা থেকে করে নিয়ে এসো। তার মানে বুঝবা, যেটা আমি করাবো না বাসা থেকে করে নিয়ে আসতে বলবো, সেটা ইম্পর্টেন্ট বেশি। এখন বলতে পারো স্যার ইম্পর্টেন্ট বেশি, সেটা না পড়ে আপনি কম ইম্পর্টেন্টটা কেন পড়াচ্ছেন? ইম্পর্টেন্ট বেশি সেটা আমি পড়াবো না, এই কারণে আমি তোমাদেরকে লিখতে দিব এবং তারপর ফিডব্যাকটা দিব যে হ্যাঁ তোমার উত্তরটা হচ্ছে।
আর যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আমি ক্লাসে পড়ায় তোমাদেরকে দেখাই দিব যে প্যাটার্নটা কিভাবে লিখতে হয়, এবং সেটা তো তোমার লেখা লাগতেছে না। আমি তো এত লোড দিব না যে সব চ্যাপ্টারের সব ইয়ারের কোশ্চেনের সব প্রশ্ন উত্তর আমাকে লিখে দিতে হবে, সেইটা তো আমি তোমার কাছে চাচ্ছি না। তো সেই কারণে এই ক্রিকেটার মূল্যলিথলন এটা নিয়ে কিন্তু আমি ক্লাসে করাবো, এবং তখন আমি পয়েন্ট গুলো দেখাবো, উত্তরগুলো লেখা কিভাবে লেখা যেতে পারে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটা গেল হচ্ছে কোশ্চেন আনসারের ব্যাপারটা। কোশ্চেন আনসার নিয়ে আমাদের আরো কথা বলতে হবে, বিশেষ করে চ্যাপ্টার ধরে ধরে। আজকে তো আমি ওভারঅল একটা জাস্ট কথা বলছি। এর পরের গুলোতে মানে সামনাসামনি ক্লাসে আমরা একদম প্রশ্ন উত্তর ধরে কথা বলবো, যে এই অনুচ্ছেদ অনুযায়ী মুরালির ব্যক্তিত্ব সম্বন্ধে আমরা কি জানতে পারলাম, একদম উত্তরটা কি হবে সেটা নিয়ে কথা বলবো। তো এই গেল প্রশ্নের উত্তর। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, 30 মার্কসের 36। এখানে আমাদের ভালো একটা নাম্বার তুলতে হবে। এবার আসো রচনা, কথোপকথন, ভাষণ, প্রতিবেদন, চিঠি। সময় খুব বেশি নাই, আমরা রিজয়েন করব না, আজকে রিজয়েন করার প্রয়োজন নাই, আমরা এখানে শেষ করব কি। এখন একটু বলে দিই, এই ভাষণটা এই 2024-এ ভাষণ এসে পড়েছে, তো মোটামুটি আমরা কত পার্সেন্ট বলা যায়, মোটামুটি ধরো 99% শিওর যে ভাষণ আসবে না। তো ভাষণটা নিয়ে এত প্যারা নেই, ভাষণ আমরা দুই একটা লিখবো, লিখে রেখে দিব, যা শেষ। লিখবো যে কিভাবে ভাষণ লিখতে হয়, তো যখন ইয়ারের কোশ্চেন করতে করতে যেখানে গিয়ে পাবো ভাষণ, তখন ভাষণটা একটু শিখে নিব, ভাষণটা তখন করব, তাহলেই শেষ হয়ে যাবে। রইলো বাকি চিঠি, প্রতিবেদন, কথোপকথন। আমার কাছে লাগে যে চিঠি আর প্রতিবেদন হচ্ছে 2025-এ আসবে, আমার কাছে মনে হয়। তো তাহলে চিঠি প্রতিবেদন আসলে আমরা চিঠির ফরম্যাট অলরেডি জানি, প্রতিবেদনও জানি একটু, প্রতিবেদনের ডিটেলটা আমাদেরকে দেখতে হবে। আর রইলো তাহলে কথোপকথনটা তো জানি, ওটা নিয়ে এত বেশি হেডেক নেই, এটাও আমরা করব। আর রইলো রচনা, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, 60 মার্ক। এটা রচনায় 60 মার্ক থাকে। আমার কাছে 5 মিনিট সময় আছে, 5 মিনিটে আমি একটু বলতে পারবো। একটু বলি তোমাদেরকে রচনার ক্ষেত্রে কি হচ্ছে। রচনা 60 নম্বর, ঠিক আছে। 60 নম্বরের রচনা, দেখো 200-এর সাইড 60 মার্কই চলে যাচ্ছে রচনার উপরে। রচনা তিনটা থাকে পরীক্ষায়, তিন ধরনের রচনা। এগুলোকে এক একজন এক এক নামে নাম দিয়েছে, সবারটাই ঠিক। আমি দিয়েছি ব্যক্তিগত রচনা, বস্তুনিষ্ঠ রচনা, আর হচ্ছে সরি মতামতধর্মী রচনা। এটা আমি নাম দিয়েছি এরকম, ঠিক আছে। অনেকে অন্য কোনো নামও দিতে পারো, এটা পার্সোনাল এসে। এটাকে আমি বলতেছি টপিক বেসড এসে। আর এটা হচ্ছে ওপিনিয়ন, বানান পাই না, ওপিনিয়ন আই হবে না, অপিনিয়ন, অপিনিয়ন বেসড এসে। এই তিন রকমের রচনা আছে। আমরা এই তিন রকমের রচনা যদি একটু কিভাবে লিখতে হয়, কি প্যাটার্নে লিখতে হয়, সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা একটা প্রিপারেশন নিতে পারবো। এবং আমার ইচ্ছা আছে তোমাদের জন্য এবার কিছু রচনার একটা লিস্ট করব, অন্তত ধরো 8টা 10টা রচনার একটা লিস্ট করব। এমন ভাবে করার চেষ্টা করব যাতে ওই জিনিসটা ও লেভেলে ওই সিমিলার টাইপের কোশ্চেন আমরা অন্তত একটা কমন পাই। তাহলে কি হবে, ওই পড়াটা আমাদের কাজে লাগবে, যে না আমরা পড়লাম, আমরা 8টা 10টা রচনা পড়েছিলাম, যে 8টা 10টার রিলেটেড কোন রচনা ও লেভেলে এসেছে এবং আমরা লিখতে পেরেছি, তখন আমাদের লেখাটা আরেকটু ভালো হবে। আমি কিন্তু 23-24 ব্যাচে ওদেরকে কিন্তু তেমন কোনো রচনা পড়াই নাই, সত্যি কথা বলতেছি। ওদেরকে রচনা কিভাবে লিখতে হয়, কি কন্টেন্টে লিখতে হয়, এগুলো জাস্ট পড়িয়েছি, কিন্তু কোনো রচনা যে ওদেরকে পড়িয়ে তারপর রচনা নিয়ে এসেছি সেই কাজটা কিন্তু আমি করি নাই। তারপরে ওরা লিখতে পেরেছে, মোটামুটি ভালোই লিখেছে। 23 তো ভালো রেজাল্ট করেছে, 24 কি করবে আমরা জানি না, দেখা যাক। তো তাহলে ব্যক্তিগত রচনা হচ্ছে পার্সোনাল এসে একজন রাইটার, যিনি রাইটার তিনি তার পার্সোনাল এক্সপেরিয়েন্স, পার্সোনাল ভালো লাগা খারাপ লাগা, তার ইমোশন, তার মেমোরি, এইটার উপর বেস করে তিনি রচনাটা লিখবেন। এটা অনেকটাই ফ্রি রাইটিং এর মতো, মানে এখানে তেমন কোনো রুলস নাই, তেমন কোনো ব্যারিয়ার নাই যে এইটা করা যাবে না সেটা করা যাবে না, মোটামুটি ওপেনলি সবই লেখা যাবে। বস্তুনিষ্ঠ রচনা মানে হচ্ছে টপিক বেস রচনা, যে কোনো একটা টপিক, ইন্টারনেট, কম্পিউটার, বাংলাদেশের ট্যুরিজম,
বাংলাদেশের গার্মেন্টস শিল্প, তারপরে ট্রাফিক ট্রাফিক রোড অ্যাক্সিডেন্ট, যে কোনো ইন্টারনেট মোবাইল ফোন, যে কোনো কন্টেন্ট টপিকটা বলে দেওয়া হচ্ছে, সেই টপিকটাকে তোমাকে লিখতে হবে। তো টপিক বলে দেওয়া হয়েছে, টপিকটা নিয়ে লিখতে হবে। এই রচনার ক্ষেত্রে কিছু ইনফরমেশন ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে তুমি যা খুশি তাই লিখে দিতে পারো না যে আরে মোবাইল ফোন একটা ভুয়া জিনিস, মোবাইল ফোনের জন্য আমাদের লাইফটা হেল হয়ে গেছে, এই কথা তুমি রচনায় লিখতে পারবা না। যদিও কথাটা সত্য হতে পারে, তাও তুমি রচনায় লিখতে পারবা না। তারপর তার মানে টপিক বেস রচনাকে ইনফরমেটিভ হতে যেতে হয়, এটাকে ইনফরমেটিভ এসে বলতে পারো, ঠিক আছে। মতামতধর্মী রচনা হচ্ছে ওপেন বেস, ওপেন ওপেন ওপিনিয়ন, যে কোন একটা টপ কন্টেন্ট বলে দেওয়া হলো, একটা সেন্টেন্স বলে দেওয়া হলো, এখন তুমি ওপিনিয়ন দিবা। গ্রামের জীবন ভালো না শহরের জীবন ভালো, ওপিনিয়ন দাও। ইন্টারনেট ভালো নাকি বই, প্রিন্টেড বই ভালো, ওপিনিয়ন দাও। টাকা থাকলে হ্যাপি হওয়া যায় নাকি না থাকলেও হ্যাপি হওয়া যায়, একটা ওপিনিয়ন দাও। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে নাকি না করলেও হবে, একটা ওপিনিয়ন দাও। মানে এমন কোন কন্টেন্ট তারা দিয়ে দিবে যেটা নিয়ে ডিবেট করা যায়, যেটা নিয়ে পক্ষেও বলা যায়, এগেনস্টেও বলা যায়। তো ওই টাইপের রচনাকে মতামতধর্মী রচনা বলে, যেটা একটা ফরম্যাট মেনটেন করে লিখতে হয়। যে কোনো ওপিনিয়ন কিংবা ধরো কোন একটা কমেন্ট তুমি কোথাও করতেছো, কমেন্টের কিছু ফরম্যাট আছে, ওই ফরম্যাট মেনটেন করে কমেন্টটা করতে। ফেসবুকের কমেন্ট কিংবা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় আমরা যে কমেন্ট করি সেই কমেন্ট না, লাইফে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে যখন আমরা কমেন্ট করতে যাই তখন আমাদের কিন্তু সেটা একটা ফরম্যাট মেনটেন করে কমেন্টটা করতে হয়। ফিডব্যাক যেটা দেওয়া হয় সেই ফিডব্যাকটা একটা ফরম্যাট মেনটেন করে করতে হয়। তো এটা হচ্ছে মতামতধর্মী রচনা। এইটার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যারা মোটামুটি লিখতে পারে তারা এই রচনা লিখতে পারে, কারণ তার এখানে খুব বেশি ইনফরমেশন ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে লজিক, যে তুমি কিভাবে লজিক্যালি বললা যে বইয়ের থেকে ইন্টারনেট ভালো। এই লজিকটা তুমি কিভাবে দিলা, তোমাকে যে খুব বেশি ইনফরমেশন দিতে হবে ইন্টারনেটের কারণে কত বই প্রিন্ট করা কমায় দেওয়া হয়েছে, কত বই এর কারণে কত ইনভারনমেন্টের কি ক্ষতি হচ্ছে, এই একদম রেশিও তোমাকে দিতে হবে না। তুমি জাস্ট লজিক দিয়ে বলে দিতে পারো যে না, হার্ড কপি না হওয়ার থেকে ইন্টারনেটের কপি দিয়ে আমরা লাইফটা অনেক ইজি করতে পারবো। যখন তুমি এই ইন্টারনেটের পক্ষে কথা বলতেছো, তো তোমার জাস্ট তুমি তোমার কথা বলে যাচ্ছ, তোমার নির্দিষ্ট কোনো ইনফরমেশন এখানে অ্যাকুরেট লেখা লাগতেছে না। তো এই একটা বেনিফিট তুমি মতামতধর্মী রচনাটায় পাবে। এই গেল মোটামুটি 3 ধরনের রচনা। আপনারা কি বুঝতে পেরেছেন কিছু? আমাদের সময় খুবই কম আছে, আমি আর ডিজাইন করবো না।